আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এমপি আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতায় উদ্ধার, আটক 2। পরিকল্পিত হত্যাকাণ্ডে বাংলাদেশের সন্ত্রাসীরা জড়িত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর শোক। দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে সরকারের লক্ষ্য বললেন মির্জা ফখরুল। ক্রমেই অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে দেশ, মন্তব্য জিএম কাদেরের। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, যা ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমালে। বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে 26 মে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন ও শান্তি শোভাযাত্রা সহ নানা আয়োজন। হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্যপ্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষকৃত্য অনুষ্ঠিত হবে আজ, দাফন কাল। দেশটিতে চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে কলকাতার অভিজাত এলাকা নিউটাউন থেকে। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছেন আইজিপি। এই হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে 1 সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তার সন্ধানে নামে পশ্চিমবঙ্গ পুলিশ। এবার এমপি আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান পাওয়া গেল। কলকাতার নিউটাউনের এক অভিজাত আবাসন থেকে সংসদ সদস্যের মরদেহ মিলেছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। কলকাতা চিকিৎসা করাতে গিয়ে এমপি আনোয়ার কোনো হোটেলে ওঠেননি। তিনি বারানগর থানা এলাকার মণ্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। গেদে সীমান্ত হয়ে গত 12 মে সন্ধ্যা 7টা নাগাদ ওই বাড়িতে পৌঁছান তিনি। পরের দিন চিকিৎসকের কাছে যাবেন বলে বেরিয়ে যান ওই বাড়ি থেকে। শেষবার বারানগর বিধান পার্ক এলাকায় কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে তাকে গাড়িতে উঠতে দেখা গেছে। আজিমের পরিবারের সদস্যরা জানান, চলতি মাসের 12 তারিখ চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান আনার। 16 মে দিল্লি যাওয়ার কথা জানানোর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিষয়টি নিয়ে 19 মে ডিবি কার্যালয়েও যান আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সেদিন তিনি বলেছিলেন 3 দিন ধরে তার বাবাকে ফোনে সংযোগ করা যাচ্ছে না। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ 4 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। 2014, 2018 ও 2024 সালে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এদিকে সকালে এক অনুষ্ঠান শেষে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, গণমাধ্যম সূত্রে ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন তিনি। এ বিষয়ে কলকাতা পুলিশের সঙ্গে কাজ চলছে। কর্তৃপক্ষ এখন আমাদেরকে সরকারিভাবে সেটা নিশ্চিত করেনি। আমরা যেটা এমবিসির মাধ্যমে আমাদেরকে সরকারিভাবে এখনো নিশ্চিত করেনি। এখন আমরা যেটা শুনেছি তারা সার্চ করছেন। তো যখন তারা পাবেন আমরা তখন নিশ্চিত খবর দিতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রহস্য উদ্ঘাটনে বাংলাদেশ ও ভারতের পুলিশ যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি। তো আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই হত্যাকাণ্ডে 2 দেশের সরকারের সংশ্লিষ্টতা নেই বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো এরই বিস্তারিত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে। তো সুতরাং বিষয়টি তদন্তাধীন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ সদস্যরাও বর্তমানে নিরাপদ নন।
সরকারের একমাত্র লক্ষ্য দুর্নীতি করে টাকার পাহাড় গড়া। সকালে নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি নির্ধারণ ও সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন। দুর্নীতি ও রাজনৈতিক কারণে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জাজনক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সরকার। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে নিম্নবিত্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে দেশ। রংপুর মহানগরীর জুম্মাপাড়ায় এক অনুষ্ঠান শেষে জিএম কাদের বলেন, দেশের অর্ধেকের বেশি টাকা পাচার হয়ে গেছে। তিনি বলেন, সরকারের যেমন ঋণ বেড়েছে তেমনি মানুষের ঋণও বেড়েছে। নিম্নবিত্ত মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে, কাজে ওইটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে তাদেরকে সমাজে যেন নিগৃহীত না হয়, সামনের দিকে যেন তারা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। এটা সামাজিক দায়িত্ব সবার, রাজনীতিবিদদের শুধু নয়, আমাদের আশেপাশে ইসলামের যেটা শিক্ষা, আপনার প্রতিবেশী অভুক্ত থাকলে আপনার কোনো কিছু কবুল হবে না, আপনাকে কিছু দেখতে হবে। বিএনপি কাগজের বাঘ হয়ে গেছে, হুঙ্কার দিতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান। মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে শাহজাহান খান বলেন, সন্ত্রাসী দলের কাছে গণতন্ত্র আশা করা যায় না। এ সময় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শাহজাহান খান। আমি বলি, এরা এখন হয়ে গেছে কাগজে বাঘ। বাঘের ছবি আছে কাগজে, কিন্তু হুঙ্কার দিতে পারে না। তারা হুঙ্কার দিলে ওইটা বাতাসে চলে যায়, মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া করতে পারে না। যে কারণে আজকে শেখ হাসিনার কাছে তার প্রধানত হতে হয়েছে। আর তারা গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র বিএনপির কাছে আশা করা যায় না। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড় রেমালের রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আর ২-১ দিনের মধ্যে ঘনীভূত হতে পারে এটি, যা ২৬ মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবারের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় রেমাল আগামী ২৬ মে সকাল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের এখন থেকেই সতর্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্ম মতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই ৩ স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা পালন করছে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়। রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিঘাটে অতিরিক্ত টাকা ছাড়া পারাপার হতে পারে না কোনো পণ্যবাহী যানবাহন। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করতে হচ্ছে এইসব পরিবহন। ফলে অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে ট্রাক শ্রমিক, মালিক ও পণ্য বহনকারী ব্যক্তিদের। বিআইডব্লিউটিসি বলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ী প্রতিনিধি শেখ মুমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল।
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট। প্রতিদিনই অসংখ্য যানবাহন এই নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছায়। সেই সুযোগে ঘাটে কর্মরত কিছু অসাধু চক্রের সিন্ডিকেট ট্রাক চালকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা। এমন অভিযোগ চালকদের। 1050 টাকা হলো মূল্য, 1200 টাকা লাগছে, বাধ্যতামূলক দেওয়া লাগছে। 1200 টাকা টিকিট দিলে ন্যায় হলো 1500 টাকা। টাকা বেশি না দিই তাহলে দেখা যাচ্ছে হয়রানিমূলক আমাদের দাঁড়ান করে রাখে কিংবা টিকিট দেয় না। দীর্ঘদিন ধরেই ফেরির টিকিট নিয়ে নানা অনিয়মের অভিযোগ করে আসছেন ট্রাক চালকরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে সরকার নির্ধারিত মূল্যের বাইরে 1050 টাকার টিকিট 1200 টাকা, 1250 টাকার টিকিট 1400 টাকা এবং 1550 টাকার টিকিট 1650 টাকা ও 2100 টাকার টিকিট 2200 টাকা করে দিতে হচ্ছে চালকদের। কর্তৃপক্ষের চোখের সামনে এমন দুর্নীতিতে বিরক্ত পরিবহন চালক সহ অন্যান্যরা। বাড়তি টাকা দিলে পার হতে দেয়, না হয় পার হতে দেয় না। কাউন্টার থেকে বুনবুনিটি নেয় হলো 1200 টাকা, টিকিট হলো 1050 টাকা, কাউন্টারে হচ্ছে 1550 টাকা সরকারি রেট, কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে 100 টাকা বেশি, 1650 টাকা নিচ্ছে। 100 টাকা বেশি না দিলে টিকিট দিতে চায় না, আর বকাবকি করে। তবে বিআইডব্লিউটিসি জানিয়েছে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা খোঁজ নিয়ে তদন্ত করে যদি দেখি যে আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী এগুলির সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে অবশ্যই সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পণ্য পরিবহনে অতিরিক্ত অর্থ ব্যয় বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি। একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের হাজারো মানুষ। সেতু না থাকায় নিজেদের তৈরি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে বছরের পর বছর চলাচল করছে এলাকার মানুষ। প্রশাসন বলছে ভোগান্তি নিরসনে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কালকিনি ও ডাসার প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। মাদারীপুরের কালকিনিতে শিকারমঙ্গল ইউনিয়নের 2014 সালে পুরনো লোহার সেতু পুনঃস্থাপন করে ইউনিয়ন পরিষদ, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেতুটি সংস্কার উদ্যোগ না নেওয়ায় ঝুঁকিপূর্ণ আয়রন সেতুটি খালের মধ্যে ধসে পড়ে। বর্তমানে আতঙ্ক নিয়েই সেতু ব্যবহার করছে মানুষ, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন এলাকাবাসী। আগে আমরা ধান মালতাম, ব্যান দিয়ে আনতাম, এখন আমরা ব্রিজ ভাঙার পরে আমরা এখন আর আনতে পারি না, আমাকে মাথা দিয়ে আনতে কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসা যায়, সকাল হলে পার করে দেওয়া লাগে, হাত ধরে দুপুর হলে আবার পার করে নেওয়ার লাগে। আমাকে একটা রুগী অসুস্থ হয়ে গেলে 2 থেকে 2.5 কিলোমিটার ঘুরিয়া গাড়িতে রুগী উঠাইতে হয়। দীর্ঘদিন ধরে সেতুটি নতুন নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোনো কাজ না হয় ক্ষুব্ধ স্থানীয়রা। আমি শাখা পাড়া ধরছি, এর মধ্যে অনেক ভাঙ্গা হাঁকা দেখে আমি পড়ে যাওয়া ধরছি, আমি ঝুলে রয়েছি। আমরা প্রতিদিন স্কুলে যাই, ভাঙ্গা সাঁকু দিয়ে আমাকে যাইতে ডর করে। আমরা সরকারের দ্বারা একটা ব্রিজ চাই। তবে জনদুর্ভোগ নিরসনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে শীঘ্রই সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ভাঙা ব্রিজ যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে আমরা অবগত হয়েছি। আমরা অতি শীঘ্রই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠাবো এবং পরবর্তী পদক্ষেপ নেব। অতি দ্রুতই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে ব্রিজটি নির্মাণ করা হবে। কৃষি ও মৎস্য নির্ভর এই অঞ্চলে সেতুটি নির্মাণ হলে স্থানীয়দের শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের দুর্ভোগ কমবে। এস.এম. হামিম, মাই টিভি। হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষকৃত্য অনুষ্ঠিত হবে আজ। গতকাল তাবরিজ থেকে রাইসির মৃতদেহ নেওয়া হয় শিয়া মুসলমানদের পবিত্র নগরী কোমে। সেখানে বিকাল 4:30টার দিকে আরেকটি শোক মিছিলের আয়োজন করা হয়। কোম থেকে রাইসি ও অন্যান্যদের মৃতদেহ নেওয়া হবে রাজধানীর তেহরানে। সেখানে বুধবার একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হবে। তেহরানের রাইসি এবং অন্যান্যদের জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাইসির মৃতদেহ দক্ষিণ খোরাসান প্রদেশের রাজধানী বিরোজান্তে নেওয়া হবে। রাইসিকে তার নিজের শহর মাশহাদে বৃহস্পতিবার সন্ধ্যায় দাফন করা হবে। বাবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ডিবি কার্যালয়ে আসেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ সময় তিনি বাবার হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। পরে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, অত্যন্ত গুরুত্ব দিয়ে এ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমার বাবা, আমি কি চাইবো? আপনারা বলেন, আপনার কাছে অনুরোধ, আমার বাবার আপনারা সহযোগিতা করেন, আপনারা আলোড়ন সৃষ্টি করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে আমাকে যথেষ্ট হেল্প করছে। সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না। আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত 9টা 21 কথা। এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই
অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি, কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে শোকে যে আমরা তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তা। নীলফামারীর সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ শেরে বাংলা সড়ক, এ সড়কের তামান্না সিনেমা হল থেকে ওয়াবদা মোড় মহাসড়ক সংযোগ সড়কের 3.5 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি খানাখন্দ আর কাদা পানিতে প্রায় কয়েক বছর ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। উত্তরাঞ্চলের অন্যতম শহরের মতোই গুরুত্বপূর্ণ একটি শহর নীলফামারীর সৈয়দপুর। এই শহরে রয়েছে সড়ক, আকাশ ও রেলপথের সুবিধা। তবে শহরের ব্যস্ততম এলাকার তামান্না সিনেমা হল থেকে অবদা মোড় মহাসড়ক সংযোগ সড়কের 3.5 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। এই পথ ধরেই শিল্পাঞ্চলের উত্তরা ইপিজেডের শ্রমিকরা, ব্যবসায়ী, শিক্ষার্থী, অফিস আদালত, পথচারী ও যানবাহনের যাত্রীরা চলাচল করে থাকেন। ওয়াবদা মোড় থেকে তামান্না পর্যন্ত রাস্তা খুবই বেহাল, খুব অস্থির অবস্থা হয়ে গেছে রাস্তার। এই রাস্তার খুব শীঘ্রই কাজ চালানো খুব শীঘ্রই দরকার। 3.5 কিলোমিটার প্রায় আজ 3-4 বছর ধরে রোড ভাঙা। ভালো করার কথা কয়া 3 বছর ধরে আমাদের সত্যির অবস্থা খারাপ। দীর্ঘ 3 বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির বিষয়ে মেয়রের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তিনি। তবে 2008 সালে নির্মিত এই সড়কটি নিয়ে সংস্কারের নামে অর্থ লোপাটের অভিযোগ খোদ নগরবাসীর। যাত্রীদের যাদের কোমরে ব্যথা তাদের ব্যথা আরো বাড়ে যায়। এই রোডে বিশেষ করে গর্ভবতী মহিলা, স্টুডেন্ট যারা যায় তাদের খুবই কষ্ট হয়। প্রতিটা দিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছেই, কেউ আহত, অনেকে তো মারাও গেছে। অনেকবার বাজেট হয়েছে কিন্তু এখানকার মেয়র পূর্ণাঙ্গ দুর্নীতিবাজ। সড়কটি সংস্কারে বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী। নির্মাণ করতে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকা প্রয়োজন। 2-1 মাসের মধ্যে আমরা এই রাস্তা দুইটা টেন্ডারের অনুমোদন পেয়ে যাব। সড়কটি অতি দ্রুত নির্মাণ করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি নগরবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বান্দরবানের লামা উপজেলার ফাইতং বদরটিলা নামক স্থানে পিকআপ উল্টে 2 শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 7 জন। সকালে ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ও আহত শ্রমিকেরা কক্সবাজারের চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, লামার গজালিয়া ইউনিয়নের গাইন্ধাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ঢালাই কাজে 15 জন শ্রমিক নিয়ে পিকআপটি যাচ্ছিল। এই সময় বদরটিলা এলাকার একটি বড় পাহাড়ে ওঠার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হতাহতের এই ঘটনা ঘটে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। এমপি আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতায় উদ্ধার, আটক 2। পরিকল্পিত হত্যাকাণ্ডে বাংলাদেশের সন্ত্রাসীরা জড়িত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর শোক। দুর্নীতি করে টাকার পাহাড় গড়াই সরকারের লক্ষ্য, বললেন মির্জা ফখরুল। ক্রমেই অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে দেশ, মন্তব্য জিএম কাদেরের। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, যা ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমালে। বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে 26 মে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন ও শান্তি শোভাযাত্রা সহ নানা আয়োজন। হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্যপ্রয়াত ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির শেষকৃত্য অনুষ্ঠিত হবে আজ। দাফন কাল। দেশটিতে চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।